কলেজ থেকে ফিরেই ঈশা সোজা নিজের ঘরে চলে যায়। অন্যদিন যে মেয়ে কলেজ থেকে বাড়ি এলেই খিদে পেয়েছে বলে সারা বাড়ি মাথায় তুলি, সে আজ চুপচাপ কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। এরকমটা তো আগে কখনো হয়নি। এসব ভাবতে ভাবতে রান্নাঘরে চলে গেলেন ঈশার মা আশা দেবী। কিছুক্ষণ পর মেয়ের ঘরে গিয়ে দেখলেন মেয়ে বালিশে মুখ গুজে গুজে কাঁদছে। এরপর আস্তে করে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ঈশা চোখ মুছে উঠে বসে, বলে, কিছু হয়নি, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খেতে দাও। আশা দেবী ভাবলেন, থাক, মেয়ের যখন ইচ্ছে হবে তখন বলবে, বেশি জোর করে লাভ নেই। তারপর মা মেয়ে মিলে একসাথে খেতে বসে। আজ ঈশার পছন্দের খাবার রান্না করেছেন আশা দেবী। ফ্রাইড রাইস, চিলি পনির আর টমেটোর চাটনি। ঈশা খুব ভালোবাসে খেতে। রাতে শুয়ে শুয়ে ঈশা ভাবে, প্রীতম ওর সাথে কেন করলো এরকম? ওদের এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, এত প্রতিশ্রুতি, সব কি তাহলে মিথ্যে? প্রীতম এই সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেল শুধুমাত্র সুমিতার বাবার অনেক টাকা আছে তাই? আশা দেবীর চোখেও আজ ঘুম নেই। মেয়ের জন্য ভাবছেন। আসলে নিজে অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছেন তো, তাই হয়তো মেয়ের কষ্ট উনি সহ্য করতে পারেন না। সেই কবে ঈশার বাবা মারা গেছে, তবে থেকে আজ অবধি একা হাতে সংসার সামলে মেয়েকে মানুষ করেছেন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজেই জানেন না। পরের দিন সকালে মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কী রে, কলেজ যাবি না? আজকে কলেজ যাব না, ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা আমায় কি বলা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, তুমি ছাড়া আর কাকেই বা বলবো মা। এরপর পুরো ঘটনা সব বলতে শুরু করলো ঈশা। সবটা শোনার পর আশা দেবী বললেন, যা হয়েছে সব ভুলে যা। একেবারে ভুলতে না পারলে আস্তে আস্তে ভোলার চেষ্টা কর। ও যদি সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তবে তুই কেন পারবি না? তুইও নিজেকে এমনভাবে তৈরি কর যাতে কেউ কখনো তোকে কষ্ট দিতে না পারে। হঠাৎ করে পিয়ালির ডাকে ঈশা অতীতের স্মৃতি থেকে বাস্তবে ফিরে আসে। পিয়ালি ওর পিয়ে, মেয়েটা বেশ কাজের আর ঈশাকেও খুব ভালোবাসে, তাই ঈশা যেখানেই যায় ওকে সঙ্গে করে নিয়ে যায়। পিয়ালি বলে, ম্যাডাম, আমরা এসে গেছি। ঈশা বাইরে তাকিয়ে দেখে গেটের সামনে বড় বড় করে লেখা আশা নীড়। আজকে ওর মায়ের মৃত্যুদিন। প্রতি বছর এই দিনটায় ও এখানে আসে। সারাদিন এখানকার মানুষজনের সাথে কাটিয়ে রাতে বাড়ি ফিরে যায়। এই মানুষগুলোর জন্য ফল, মিষ্টি, জামা কাপড় সব নিয়ে আসে। এই মানুষগুলোর মুখের হাসি ওকে এক অনাবিল আনন্দ দেয়। মা মারা যাওয়ার পর ও এই বৃদ্ধাশ্রমটি বানিয়েছে। মনে মনে ভাবতে থাকি, সেদিন যদি মা ওভাবে পাশে থেকে সাহস আর ভরসা দুটোই না জোগাতো, তাহলে ও আজ এই জায়গায় পৌঁছতে পারতো না। আজও একটা বড় কোম্পানির ম্যানেজার। ওর কাছে এখন অনেক টাকা, যে টাকার জন্য একদিন ওর ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে চলে গিয়েছিল। এই বছর ধরেই ও শুধু সেই জিনিসটাকেই উপার্জন করেছে। এই সব ভাবতে ভাবতে ভেতরে আসে, দেখে মানুষগুলো অধীর আগ্রহে ওর অপেক্ষায় বসে আছে। কিভাবে যে সারাদিন কেটে যায় আজও ও বুঝে উঠতে পারে না। এবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার সেই রুটিন মাফিক জীবন। এই সব ভাবতে ভাবতে গাড়িতে উঠে সিটে হেলান দিয়ে বসে। लग जा गले कि फिर ये हसीन रात हो ना हो, शायद फिर इस जन्म पे मुलाकात हो ना हो। এফএমে এই গানটা শুনে ঈশার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই গানটা গেয়েই তো প্রীতম ওর রাগ ভাঙাতো।
হঠাৎ করে জোরে ব্রেক কষায় ঈশা জিজ্ঞাসা করে, কি হয়েছে? ড্রাইভার বলেন, সামনে একটা লোক এসে পড়েছিল তাই। ঈশা ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি লোকটাকে দেখতে, ওনার কোথাও লেগেছে নাকি। ম্যাডাম, লোকটা তো অজ্ঞান হয়ে গেছে, কি করব? ওনাকে তাড়াতাড়ি গাড়িতে তোলো আর হাসপাতালে চলো। হাসপাতালে ওনাকে ভর্তি করে সমস্ত কাজ মিটিয়ে ঈশা বাড়ি চলে আসে। পরের দিন সকালে পিয়ালি এসে একটা মানি ব্যাগ দিয়ে বলে, এটা মনে হয় ওই লোকটার হবে, কালকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে হয়তো। ঠিক আছে, টেবিলের ওপর রেখে দে, আমি দেখছি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় ঈশা গিয়ে ধরে। হ্যালো, বলুন। ম্যাডাম, হাসপাতাল থেকে বলছিলাম, কালকে যে লোকটাকে আপনি ভর্তি করেছিলেন উনি একবার আপনার সাথে দেখা করতে চাইছেন। ঠিক আছে, আমি আসব। ওনার একটা জিনিস আমার কাছে আছে, ওটা ফেরত দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ফোনটা রেখে ঈশা ভাবতে থাকে, লোকটা কে, কেনই বা তার সাথে দেখা করতে চাইছে। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। অফিসে গিয়েও কাজে মন দিতে পারে না, বারবার ওই লোকটির কথাই মাথায় আসতে থাকে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে যাওয়ার জন্য। রাস্তায় এত মিছিল কেন কে জানে। যেদিন কোথাও যাওয়ার তাড়া থাকবে সেই দিনই দেরি হবে, নিজের মনেই বলে ওঠে ঈশা। হাসপাতালে পৌঁছানোর আগে পর্যন্ত ঈশা জানতো না যে ওর জন্য কি চমক অপেক্ষা করে আছে। হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে লোকটির নাম প্রীতম সেন। হঠাৎ করে এতদিন পর ওই নামটা শুনে ও প্রথমে অন্যমনস্ক হয়ে পড়ে। একই নাম অনেকেরই হতে পারে, এই ভেবে দরজা ঠেলে ঢুকে যাকে দেখল তাকে ওইভাবে দেখবে ও কোনো দিন আশাও করেনি। যে মানুষটা একসময় ওর স্বপ্নের নায়ক ছিল, আজ তার এই কুৎসিত চেহারা দেখে ও স্তম্ভিত। ও আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারে না, বাইরে বেরিয়ে আসে। ডাক্তারবাবু বলেন, ওনার একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে আর একটার অবস্থা ভালো না। খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারলে ওনাকে বাঁচানো যাবে না। সব শোনার পর ঈশা ধীরে ধীরে প্রীতমের কাছে গিয়ে বসে। ওকে দেখে প্রীতম, তুমি পাশে থাকলে তো আমি এমনিতেই ভালো থাকি। আজ আর এই কথাটা বলতে ইচ্ছা হলো না, শুধু তাকিয়ে থাকলো। ওই পাগলি, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না, আমি কেন কষ্ট পেতে যাব? আমি তোমার কে যে কষ্ট পাবো? ঠিক বলেছ। যার কষ্ট পাওয়ার কথা সে যখন পায়নি, তখন যাকে আমি কষ্ট দিয়েছি সে কেন আমার জন্য কষ্ট পেতে যাবে? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই আর নেই। তোমার বাজে বকা শেষ হলে আমি কিছু বলতে পারি? তোমার চিকিৎসা আমি করাবো, তুমি আবার আগের মতো ভালো হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলবো। তারপর ও বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে আসে। এক সপ্তাহ পরেও ডোনার না পাওয়ায় প্রীতমের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। প্রত্যেক দিনের মতো আজও ঈশা দেখা করতে এসেছে প্রীতমের সাথে, কিন্তু আজ যে শেষ দেখা হবে সেটাও ও ভাবতে পারেনি। কিছুক্ষণ বসে তারপর ও বাড়ি চলে আসে। দুদিন পর সকালে হাসপাতাল থেকে ফোন আসে যে প্রীতমের সাথে ম্যাচিং ব্লাড গ্রুপের কিডনি পাওয়া গেছে। আমি এক্ষুনি আসছি। ওটিতে নিয়ে যাওয়ার সময় প্রীতম ঈশাকে বলে, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না, এখন ওসব কথা ছাড়ো, আগে তুমি ভালো হয়ে ওঠো, তারপর এসব কথা ভাববে। সুষ্ঠুভাবে অপারেশন হয়ে গেলে ঈশা বাড়ি চলে আসে। এরপর বেশ কয়েকদিন ঈশা আর হাসপাতালে যেতে পারেনি কাজের চাপ থাকায়। কাজের চাপ কমলে ঈশা হাসপাতালে যায় প্রীতমকে দেখতে। ও এখন আগের থেকে অনেকটা ভালো।
আরে তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে কাজের চাপ ছিল, তাই আসতে পারিনি। কি বলবে বলো? বলছিলাম, আমার অপারেশনের জন্য কত টাকা লেগেছে যদি বলতে, তাহলে আমার তোমাকে ফেরত দিতে সুবিধা হতো। এখন দিতে পারবো না, তবে আস্তে আস্তে শোধ করে দেব। ওহো, এই কথা! আমি তো ভেবেছিলাম তুমি বলবে পুরনো সব কথা ভুলে গিয়ে বন্ধুত্বের হাত বাড়াতে। আমি ভুল ছিলাম। তুমি তো টাকা ছাড়া আর কিচ্ছুই বোঝো না। সেদিন যেমন আমার ভালোবাসা বুঝতে পারোনি, তো আজ তোমার কাছ থেকে বন্ধুত্ব আশা করা তো বোকামির পরিচয় দেওয়া। পার্স থেকে আসানির একটি কার্ড বের করে প্রীতমকে দিয়ে বলল, আমি টাকা চাই না, তবে তুমি ফেরত দিতে চাইলে কার্ডে দেওয়া এই ঠিকানায় পাঠিয়ে দিও। আর একটা কথা শোনো, মানুষকে কখনো টাকা দিয়ে বিচার করো না। আমি চললাম। তোমার ঠিকানাটা? সেটা জানার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আর আমার ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। প্রীতমের উত্তরের অপেক্ষা না করেই ঈশা বেরিয়ে যায়। ঈশা ইচ্ছে করেই ওর ট্রান্সফারটা অনেক দূরে নিয়েছিল, যেখানে ওর কোনো চেনাশোনা মানুষ থাকবে না। সবার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আসানিরের সাথে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঈশা। আসলে কিছু সম্পর্ক বোধহয় এমনও হয় যেগুলো টাকা দিয়ে কখনো বিচার করা যায় না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।